শ্রীলঙ্কার সাথে আমরা সিরিজ জিতে বাংলাদেশ দল ফিরে অবশ্য অবসর নেওয়ার সময়টা কই, কাল থেকে শুরু হয়ে যাচ্ছে নতুন এক সিরিজ পাকিস্তানের বিপক্ষে। আর বাংলাদেশের জাতীয় দলের পারফরমেন্স মানে সব ফোকাসটা যেন সেখানেই থাকে। বাংলাদেশের জাতীয় দল ভালো করলে সব কিছু ঠিকঠাক চলছে, আর বাংলাদেশ জাতীয় দল ভালো না করলে ক্রিকেট ব্যর্থ। এটাই এক লাইনে বাংলাদেশের ট্যাগলাইন। আসলে সেই বিষয় নিয়ে আজকে আমরা আসলে কথা বলতে চাই। বিসিবি, ফুল, কাটা আর সৌরভ। কেন বলছি ফুল, কাটা, সৌরভের কথা, সেটা আস্তে আস্তে আপনার আলোচনা নিশ্চয়ই আজকের ট্যাগলাইনে জানতে পারবেন। আর আমাদের এই বিষয় নিয়ে কথা বলবার থেকে সব থেকে মানুষটা যে কথা বলতে পারেন তিনি হচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম স্যার। আপনারা তাকে অনেক আগে অনেক রকম পরিচিত হন। এখনকার বোধহয় পরিচালক বিসিবি, তার থেকে বড় পরিচয় আমি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান। আপনি দায়িত্বে যে ন্যাশনাল টিম নিয়ে দর্শক কথা বলছিলাম, সেই ন্যাশনাল টিমের দায়িত্বে যিনি আছেন নাজমুল আবেদিন ফাহিম, তাকে অনেক দিন পর পেয়েছি। আরেকজন মানুষকে আমি পেয়েছি, আরিফুর রহমান বাবু ভাই। দর্শক, তিনি সিনিয়র সাংবাদিক এবং জাগরণের স্পোর্টস এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর বাইরে যে পরিচয়টা হয়তো দর্শকের ক্যামেরার বাইরে লোকজন জানে না, আমরা একটা সময় ছিল বলতেই হয় যে কোনো ধরনের ঘরোয়া ক্রিকেটে যখন আমরা খবর প্রকাশ করতাম তার আগে বাবু ভাইকে একটা ফোন দিতেই হতো, না হলে অপরাধ হয়ে যেত। কারণ এই তথ্য আমি জানতাম না, এটা কি সর্বোচ্চ সেঞ্চুরি নাকি এটা 140 রান থেকে সর্বোচ্চ, এই রেকর্ডগুলো আসলে বাবু ভাই নখদর্পণে এখনও আছে। তিনি আমাদের অভিভাবক এই জায়গাতে। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। স্যার, যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, ট্যাগলাইনটা বলছিলাম বিসিবি, ফুল, কাটা আর সৌরভের কথা। এই বাংলাদেশের ক্রিকেট মানে সবার কাছেই তাই, যে ন্যাশনাল টিম এটাই বিসিবি, এটাই ক্রিকেট। আপনি ক্রিকেট অফিসের চেয়ারম্যান হিসেবে এই ন্যাশনাল টিমকে দেখাশোনা করেন, মানে আপনার কাছে এটা কি প্রেশার নাকি অন্যরকমভাবে দেখেন? আমার ধন্যবাদ অমিত। একদম পারফেক্ট একটা ট্যাগলাইন কিন্তু, কারণ ক্রিকেট তো অনুসরণ করছি বা ক্রিকেটের সাথে জড়িত দীর্ঘ সময় জুড়ে, এবং দেখে আসছি যে যখন দল ভালো করে তখন এই দল যে ভালোবাসাটা পায়, যেই সবাইকে পাশে পায় এবং এদের নিয়ে এত বেশি কি বলবো ইতিবাচক কথাবার্তা হয়, যেমন একটা দিক, যখন খারাপ করে তখন ঠিক তার বিপরীতটা আমরা দেখি। সো এবং এটা খুব স্বাভাবিক, কিন্তু ক্রিকেট প্রসারের সাথে সাথে কিন্তু অসংখ্য ফলোয়ার আছে ক্রিকেটের, যারা ক্রিকেটটাকে খুব কাছ থেকে দেখে, ক্রিকেটকে ভালোবাসে, অনুসরণ করে, এবং তাদের আবেগ অনুভূতির যত রকমের বহিঃপ্রকাশ আছে আমরা কিন্তু দেখতে পাই এই পারফরমেন্সের সাথে, হয় এদিকে নয়তো ওদিকে। কিছুদিন আগেও দল ভালো করছিল না, তখন আমরা অনেক নেতিবাচক কথা শুনতে দেখেছি, অনেক রিয়াকশনস দেখেছি। আমরা যখনই ভালো করেছে কিন্তু সাথে সাথেই তাদের মধ্যে থেকে সেই ইতিবাচক কথাগুলো উঠে এসছে কিন্তু। সো আমার মনে হয় এটা একটা পারফেক্ট ট্যাগলাইন আমাদের জন্য। সো এখন শুধু অপেক্ষায় আছি যে কখন এটা আরও কনসিস্টেন্টলি ইতিবাচক পর্যায়ে যাবে, কারণ একটা দীর্ঘ সময় আমরা ঠিক কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারছিলাম না, বা এখনও পারছি না। আমরা একটা সিরিজ হয়তো জিতেছি, কিন্তু এটা ইন্ডিকেট করে না যে আমরা আমাদের অতীতের যেই আপস অ্যান্ড ডাউনসগুলো আছে সেটাকে পিছিয়ে ফেলে দিয়েছি অলরেডি, সেটা ইন্ডিকেট করে না। এটা হয়তো একটা টার্নিং পয়েন্ট হতে পারে যদি আমরা সামনে ভালো করতে থাকি একটা লম্বা সময় ধরে, তখন হয়তো আমরা এই কনক্লুশনে আসতে পারবো যে এটা কনসিস্টেন্টলি ভালো করছে এই দলটা। তখন হয়তো এমন একটা ফ্যান বেজ তৈরি হবে, তখন তাদেরকে নিয়ে খুব বেশি উৎকণ্ঠিত হতে হবে না, সবসময় হয়তো পজিটিভ ফ্রেন্ড অফ মাইন্ডেই থাকবে জাতীয় দলের সাথে। মানে এমন সমালোচনা হবে না তীর হয়ে বাঁধে অন্তত সেটা। আর আজ এই সমালোচনা আমরা করি, বাবু ভাইরে করে, এইটাই হচ্ছে গণমাধ্যমে যে কাজটা করে বাবু ভাই, যেটা হচ্ছে যে এই যে পারফরমেন্স আপস ডাউন বলে কথা বলা হয়, সেই জায়গাটায় সোশ্যাল মিডিয়া এখন আরও বেশি হয় যে লিটন দাস চলে না, বা নাজমুল শান্তকে চলে না, বা ও চলছে না। এগুলোও তো আসলে জাতীয় দলের রেজাল্ট থেকেই আসে। ও লিটনের পরিশ্রমের কথা তো আর কেউ জানে না, পিছনে তিনি কাজটা কি করছেন। যখন দল জিতছে, গ্রেট লিটন দারুণ অধিনায়ক করতো, লাস্ট ম্যাচটা যদি না জিততো তাহলে কিন্তু পুরো সফরটাই আসলে আমরা ব্যর্থ হিসেবে বলতাম। গণমাধ্যম হিসেবে এখন কিভাবে চ্যালেঞ্জটা দেখেন, যে শুধু লিখলেই বাবু ভাই হচ্ছে না, এর বাইরে আপনি যে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারছেন তা না, তার আগে মানুষ ধরে নিচ্ছে না লিটন খারাপ, চলবে না। অমিত, অনেক জটিল একটা প্রশ্নের অবতারণা আপনি ঘটিয়েছেন। বিইং এ সিনিয়র মোস্ট জার্নালিস্টদের একজন আমি বলবো, এটা এখন কিন্তু আমাদের জন্য খুব টাফ একটা ব্যাপার। কারণ আপনি একটা নিউজ পেলেন, নিউজ করলেন, সেটা যখন আপ হবে তার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নিউজটা নিয়ে রীতিমতো একটা সমালোচনা বলেন, আলোচনা বলেন, পর্যালোচনা বলেন, একটা অন্যরকমের অনুভূতির প্রকাশ ঘটতে তখন শুরু করে দেয়। তারপরে একটা নিউজ প্রেজেন্ট করা
সেটাকে উপস্থাপন করা, এটা অনেক টাফ। এবং আমার মনে হয় এখন যেটা হয়েছে, আপনাকে খবরের ভেতরের খবর জানতে হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আপনার প্রেজেন্টেশনে ভেরিয়েশন আনতে হচ্ছে। ওই প্রথাগত নিউজ করা, নিউজ হান্টিং এবং নিউজ ডেলিভার করা, এখন আর সেই সুযোগটা নেই। এটাতে নতুনত্ব চলে এসছে। আমরা বলি না যে প্রয়োজন আবিষ্কারের জননী। মানুষ যখনই কোনো কিছু অনুভব করেছে তখনই কিন্তু ডিসকভার করার চেষ্টাও করেছে। তা আমরাও চেষ্টা করি এখন একটু ভ্যারাইটিটা রাখতে, একটু ভার্সেটাইল হতে। ওই সনাতন ধারার রিপোর্টিং এখন হয় না। কিন্তু একটা সমস্যা অমিত আমরা ফেস করি, সেটা হচ্ছে যে আপনি একটা প্রশ্নটা পাততে গিয়ে একটা চমৎকার প্রসঙ্গ তুলেছেন, যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু সব ক্ষেত্রে ভেতরের খবরটা জানছেন না। ওই লিটন দাস কতক্ষণ প্র্যাকটিস করছেন, কতটা নিবিড় অনুশীলন তিনি করছেন, তার সঙ্গে ব্যাটিং কোচ, হেড কোচ, ইভেন ফাহিম ভাইদের মতো যারা একদম অ্যানালিস্ট শুধু না, হাতে কলমে বিশেষজ্ঞর চেয়েও বড় বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে পারেন, ফাইন টিউন করে দেন অনেক সময়, তারাও যে খাটেন, সেই খাটুনিটা যদি লিটন দাস ভালো করতে না পারেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি, তখন কিন্তু আমাদের যারা দর্শক আছেন, স্পেশালি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ক্রিকেট নিয়ে সারাদিন মেতে থাকেন, তারা শুধু তার ওই 10 বলে হয়তো 9 রান করে একটা আউট হয়ে গেলেন, সেটাকেই বড় করে দেখলেন। কিন্তু এই ম্যাচের আগে তার যে 5 দিন, 7 দিন, 15 দিন, 1 মাসের যে অক্লান্ত পরিশ্রম ছিল, তিনি যে নিজেকে ঘষে মেজে তৈরির চেষ্টা করেছেন, এটা অজানা থেকে গেল। আমার কাছে মনে হয় এখন নাওএডেজ এটাও একটা সময় এসছে যে প্র্যাকটিসের রিপোর্টগুলো আমরা ঘাম ঝরাচ্ছেনের বাইরে এমনভাবে পাঠক দর্শকদের কাছে তুলে ধরি যে প্র্যাকটিসে একজন ক্রিকেটার কতটা মনোযোগী, কতটা মনোনিবেশ করছেন, কাদেরকে ইনভলভ করছেন, তার অ্যাকচুয়ালি টেকনিক্যাল ফলটা তো ইভেন ফাহিম ভাইকেও যদি আমি জিজ্ঞেস করি তিনি তো বলবেন না, কিন্তু তার কাজগুলো, তার কাজের ধরনগুলো যদি আমরা দর্শকদেরকে জানাতে পারি, তাহলে কিন্তু দর্শকরা জেনে যাবে যে লিটন দাস ট্রাইড হিজ লেভেল বেস্ট। বাবু ভাই, যখন লিটন ধরেন 10 বলে 0 করছেন, তখন লোকজন তো সমালোচনা করবেই, আমরাও করব, হয়তো বা স্যারও করবেন, এটাই খুব স্বাভাবিক। কিন্তু এই যে কনক্লুশন দাঁড় করানো, লিটন চলে না, এই যে একটা আবহ তৈরি হয় এবং পরিবেশ তৈরি হয় যে লিটন বোধহয় চলে না, সেটাকে আপনার লেখনীতে প্রভাব ফেলে যে লিটনকে যদি আমি একটা রিপোর্ট করি এই মুহূর্তে লিটন ভালো করছে না, নেগেটিভ, ওকে বাদ দেওয়া যায় কিনা, তাহলে দর্শক বেশি পড়বে বা বেশি দেখবে। বা এই সময় যদি নাজমুল আবেদিন ফাহিম দায়িত্বে আছেন, দল খারাপ করছে, দুটো একটু গালি দিয়ে যাই, লোকজন একটু বেশি শুনবে, মানে এই ট্রেন্ড কি আপনাকে মানে চাপে ফেলে বা আপনাকে? এটাও দারুণ প্রশ্ন, শুনতে একটু বিদঘুটে লাগছে, বাট একদম ঘষা বাস্তব এবং ট্রু। আমি দেখেছি আপনি যদি ক্রিয়েটিভ ক্রিটিসিজম করেন সেটা হচ্ছে একরকম, বাট বাংলাদেশে এখন যেটা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে যদি আপনি থাকতে না পারছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমরা একটা কনক্লুশন ড্র করে ফেলে, যেটা আপনি বললেন যে লিটন চলে না। এখন আপনি যদি বোঝানোর চেষ্টা করেন, লিখার চেষ্টা করেন, বলার চেষ্টা করেন, না লিটন ভেরি মাচ চলে, লিটন অবভিয়াস চয়েস, কিন্তু হয়তো সামহাও পারেননি, তখন কিন্তু আপনি লিটনের দালাল এইরকম কথাও শুনতে হয়, এবং আপনার ক্রিকেট বোধ নিয়েও প্রশ্ন ওঠে। কাজেই এটা অনেক কঠিন হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে তো আমি আর আপনি কন্ট্রোল করতে পারবো না, আর পৃথিবী জুড়েই আছে সাফল্যে পুরস্কার, ব্যর্থতায় তিরস্কার। এখন এই পুরস্কার আর তিরস্কারের মাঝামাঝিও কিছু একটা থাকা উচিত, যে জায়গাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই। বাট এটা আমার মনে হয় আমরা যারা মেইন স্ট্রিম মিডিয়ায় আছি, আমাদের এই মাঝখানে একটা পথ, অনেকটা লিঙ্ক রোডের মতো তৈরি করে দেওয়া উচিত, যে দেখেন শুধু সাফল্য পেলেই তিনি বড় প্লেয়ার হয়ে গেলেন, তাকে পুরস্কৃত করব বা তাকে আমরা প্রশংসা করব, স্তুতি গাইব, আর ফেল করলেই তার বিপক্ষে বলবো, সেটা না। তার এফোর্টটা দেখেন, তার মেধা প্রজ্ঞার পরিচয়টা যাতে আমরা জানি। যেমন লিটন দাস, আসলেও বলি, আজকে আমি লিটন দাসকে লিখতে গিয়ে এই কথাটা লিখছি যে লিটন দাস কিন্তু টেকনিক্যালি দুর্বল। ফাহিম ভাই আছেন মোস্ট টেকনিক্যাল পার্সন আমাদের দেশের এই মুহূর্তে অন্যতম। লিটন দাসের টেকনিক, তার ব্যাটিং শৈলী নিয়ে কিন্তু
অতি বড় সমালোচকও তেমন কিছু বলেন না। লিটনের আউটডোর ধরনগুলো দেখা যায় কিছুটা বিদঘুটে লাগে, কিছু সিলেক্টিভ শর্টস, স্কুপ, রিভার্স সুইপ, স্লগ সুইপ এবং দেখা গেল একটু অনসাইডে বেশি খেলার প্রবণতা, এই জিনিসগুলো আছে। হয়তো খুব ভালো খেলতে খেলতে আউট হয়ে গেলেন, কিন্তু লিটনের ব্যাটিং চলে না এই কথাটা কিন্তু বলা যায় না। কিন্তু এটাই আমরা এখন আমাদের মুখ থেকে আমাদের লিখনীতে পাঠকরা চাচ্ছেন। এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট নিজেদেরকে উপস্থাপন করা, একজন ক্রিকেটারের ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া। আমার কাছে মনে হয় যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট নিয়ে মেতে থাকেন তাদের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা আরেকটু ক্রিকেটকে শুধু এই জায়গা থেকে ফ্রম দ্য কোর অফ হার্ট থেকে না দেখে একটু মাথা থেকেও দেখার চেষ্টা করবেন। আমরা নিশ্চয়ই সেটা নিয়ে অনেক দিনের কথা হচ্ছে। এবং এই যে সামাজিক মাধ্যম স্যার, সামাজিক মাধ্যম বলতে আপনি বোধহয় মুদ্রা দুপিটি দেখে ফেলেছেন। যখন আপনি টেবিলের এদিকে ছিলেন তখন এখন এক। আমাকে অবশ্য প্রশ্ন করতে হচ্ছে, আমি বলেই নিচ্ছি স্যার, যে সামাজিক মাধ্যমের যে কথাগুলো আপনাকে নিয়ে অনেকগুলো রিপোর্ট হয়েছে, আমি আরও ক্রিকেটের ভিতরে যাওয়ার চেষ্টা করবো, আমরা প্ল্যান নিয়ে কথা বলবো। কিন্তু আপনাকে নিয়ে একটা এই সময় যখন দল খুব খারাপ করছিল টানা আপনাকে নিয়ে কথা, যখন আপনি শ্রীলঙ্কা ছিলেন অনেকগুলো রিপোর্ট হয়েছে। আমি দায় নিচ্ছি, গণমাধ্যমের রিপোর্ট হয়েছে, আমাদেরও রিপোর্ট হয়েছে। সব সফরেই নাজমুল আবেদিন ফাহিমকে দেখা যায়, সব ট্যুরেই। আপনাকে প্রশ্ন করার সুযোগ হয়নি, এখন করছি। আপনি মানে কি বলবেন, আপনি সব ট্যুরে কেন থাকছেন দলের সাথে? সব সফরে গিয়েছি তা না, বাট এবং সফর তো অনেক সময় হয়তো 20 দিনের সফর হয়েছে, আমি হয়তো 4-5 দিন ছিলাম। যদি ব্যাখ্যা দিতে যাই, যেমন ইউনাইটেড আরব এমিরেটসে যেই আমাদের সিরিজটা হলো ইউএইর সাথে, সেখানে আমার যাওয়ার কোনো কারণই ছিল না অ্যাকচুয়ালি। কিন্তু যেদিন এই সিদ্ধান্তটা হলো যে পাকিস্তানে খেলা যেতে পারে, সরকার যেদিন সিদ্ধান্তটা দিল, সেদিনই আমাকে তড়িঘড়ি করে যেতে হলো আমাদের দল যাবে কি না, খেলোয়াড়রা যেতে রাজি আছে কি না, এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য। এবং যেহেতু আমি ডিপার্টমেন্টের দায়িত্বে আছি, এটা আমার উপরই পড়ে যে দলটাকে যাবে কি যাবে না সেই সিদ্ধান্তটা ফাইনাল নেওয়া। শুধু দল না, তো টিম ম্যানেজমেন্ট সহ সবারই। পাকিস্তান এক্সাম্পলটা আমি দিতে পারি। সেখানে গিয়ে আমরা বলতাম, পরে প্রেসিডেন্টও জয়েন করেছিল আমার সাথে, আমরা যখন এটি আলাপ করছিলাম, একটা পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে না, দলটা যেতে চাচ্ছে না, 6-7 জন খেলোয়াড়ই যেতে চাচ্ছে না, কিন্তু প্লাস টিম ম্যানেজমেন্ট। একটা পর্যায়ে তখন আমাকে বলতে হলো যে ঠিক আছে আমি যাব। যখন বললাম, তখন আমার হেড কোচ বললো যে ঠিক আছে তুমি যদি যাও, দল যদি যায় তাহলে আমিও যাব। তখনও কিন্তু 5-6 জন প্লেয়ার যাবে কি যাবে না এটা নিয়ে রাজি ছিলেন না। তখন আগে রাজি ছিল না, আমার বলার পরে সে রাজি হলো। এবং তারপরেও 5-6 জন প্লেয়ার তখনও নিশ্চিত ছিল না, কিন্তু তারা ভাবছিল। পরের দিন সকালে তারা সবাই কনফার্ম করলো, শুধু নাহিদ রানা সে শুধু অস্বীকৃতি জানালো। এটা ছিল ওখানে। আদারওয়াইজ আমার কিন্তু ওখানে যাওয়ার কথা ছিল না, কিন্তু বিশেষ কারণে ওখানে যেতে হয়েছিল। শ্রীলঙ্কার কথা যদি বলি, শ্রীলঙ্কাতেও যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। সেটা যেতে হয়েছে যে একটা বিশেষ ঘটনার কারণে। সেটা হচ্ছে শান্তকে যখন বলা হলো যে এবার নতুন অধিনায়ক নেওয়া হয়েছে, এটা নিয়ে একটু ক্লিয়ার করা দরকার। আমি এটা নিয়ে আসবো। নতুন অধিনায়ক নেওয়া হয়েছে এবং সেটা নিয়ে যেভাবে আলাপ আলোচনাটা শুরু হলো, আপনি শান্তর সাথে কথা বলতে আপনাকে পাঠানো হয়েছিল না, সেটা নিয়ে যখন অনেক কিছু আলোচনা শুরু হলো, তখন এই উপলব্ধিটা আসলো বোর্ডে যে না, ওখানে বোধহয় কারো যাওয়া দরকার, এটা নিয়ে আলোচনা করা দরকার, একটু কথাবার্তা বলা দরকার, সো দ্যাট ভুল বোঝাবুঝি না হয় দলের ভেতরে। এবং থ্যাঙ্কফুলি কোনো ধরনের ভুল বোঝাবুঝি হয়নি, সেটা আমরা দেখতে পাচ্ছি এখন। বাট সেটা কিন্তু যাওয়ার কারণ ছিল, সে কারণে আমরা 4-5 দিনের জন্য ওখানে থাকা, যদিও দলটা প্রায় মাসখানেক ওখানে ছিল। সো যারা এইসব কথা বলছে, আমি জানি না কি উদ্দেশ্য নিয়ে তারা এই কথাগুলো বলছে, এটা বলার কোনো কারণ নেই। কারণ অনেকের ধারণা এরকম যে অনেকে বলছে আপনার সরাসরি যদি বলে আপনি স্যার মানে যদি অনুমতি নেই, টিএডি এর কথা আসছে, টিএডি ডিরেক্টর। আমি দেখেছি, সেটা আমি দেখেছি। দেখুন, আমি এমন একজন মানুষ যে আমি প্রায় 1 বছর হয়ে গেল তো ক্রিকেট বোর্ডে। আমি ক্রিকেট বোর্ডে যেদিন ঢুকেছি সেদিন থেকে আমি আর কোনো কিছুর সাথে জড়িত নাই, কিন্তু কোনো কিছুর সাথে জড়িত নেই। এর আগে আমি বিকেএসপিতে ছিলাম, অন্য জায়গায় ছিলাম, কাজ করেছি, স্যালারি পেতাম। কিন্তু যেদিন আমি ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত হয়েছি, আমি সব বাদ দিয়ে দিয়েছি, শুধু একটা কারণে যে আমার প্রফেশন হচ্ছে ক্রিকেট কোচিং বা ক্রিকেট জড়িত। আমি যদি ক্রিকেট জড়িত কারোর সাথেই যুক্ত হই, সেটা কনফ্লিক্ট হবে। সো সেই কনফ্লিক্টটাকে এড়ানোর জন্য আমি এখন কোনো কাজই করছি না। কিন্তু সো আমি যদি ওটাই করতে পারি, আমার মনে হয় না আমার জন্য শুধু এই কারণে আমি বিদেশে যাব, এটা এই যুক্তিটা দেখানো খুব
আদর্শ কিছু হবে। তবে এটা আমি বলতে পারি, আমি ভবিষ্যতে খুব প্রয়োজন না হলেও আমি বাইরে যাব না কিন্তু, কারণ আমি মনে করি যে আমার এখন সিলেটে আমাদের মেয়েরা ক্যাম্প করছে, বিকেএসপিতে ক্যাম্প করছে আমরা আন্ডার-17 টিম, চিটাগংয়ে আমাদের এ টিম প্রোগ্রাম করছে কিন্তু, যারা যারা অস্ট্রেলিয়াতে যাবে। আমার ওখানে যাওয়াটা খুব জরুরি, দেখা সব ঠিকঠাক আছে কিনা, ওদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং আমার মনোযোগটা সেখানেই। আমাদের মাঠঘাটারও তৈরি করতে হবে। সিলেটে আপনার চিটাগংয়ে যে আমরা একাডেমির কথা বলেছি, সেটা এখন আমরা শুরু করতে পারি। এখানেও তো সমালোচনা আছে, আপনার তো বাকি 9 জন ডিরেক্টর আছে। ধরেন আকরাম খান আছেন, সাবেক অধিনায়ক আছেন, তাকে আমরা কোনো ট্যুরে যেতে দেখি নাই। আকরাম খান তো আগের বোর্ডে ছিলেন, ফারুক ভাইয়ের সঙ্গে কাজ করেছেন, এখন বুলবুলের সাথে কাজ করছেন। তিনি যদি বোর্ডে থেকেই থাকেন, তার মানে নিশ্চয়ই তিনি এমন কিছু করেছেন, কাজ করছেন, ভালো কাজ করছেন। তাকে কেন, তিনি তো সাবেক ক্যাপ্টেন, তাকেও তো পাঠানো যেতে পারে। আমি আপনাকে উত্তরটা জানাই, সেই প্রশ্নটাই আমি বাবু ভাইকে একটু জাস্ট এক সেকেন্ড বলি। আমি যেহেতু এটা ক্রিকেট অপারেশনসের ব্যাপার ছিল, আমি যখন ইউএতে গেলাম, যেটা দল যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটাই আমারই ইনভলভ হওয়ার কথা। কিংবা এখন যখন ক্যাপ্টেন্সি নিয়ে যে আলোচনাটা হয়েছে, যে কারণে আমি শ্রীলঙ্কায় গেলাম, সেটা আমি সলভ করার জন্য আমাকেই যেতে হতো। এখানে অন্য কারো যাওয়ার সুযোগ ছিল না। আকরাম খানকে কিন্তু আমি বলেছিলাম এই যে টি-20 সিরিজে যাওয়ার জন্য, ওর ব্যক্তিগত কারণে ও যেতে পারেনি, ওর মেয়ের একটা প্রোগ্রাম ছিল সেখানেও যেতে পারেনি, বাট ওকে আমি বলেছিলাম, বা বোর্ড প্রেসিডেন্ট বলেছিল যাওয়ার ব্যাপারে। সো আমার মনে হয় এইসব আমার মনে হয় কিছুটা ভ্রান্ত ধারণা আছে। যাই হোক, এগুলি আমি জাস্টিফাই করার কোনো চেষ্টা করছি না, প্রসঙ্গটা আসলো বলে আমি বললাম, বাট আই ডোন্ট হ্যাভ টু জাস্টিফাই দিস থিংস। তাহলে কি স্যার এরকম একটা বিষয় আজকে আপনি অনেকে আবার ধারণা করতে পারে যে আপনি সমস্ত পেশা থেকে চলে গেছেন আপনার কোনো বিসিবিতে যুক্ত হওয়ার জন্য, কিন্তু জীবিকার জন্য তো দরকার আছে। তাহলে তো আমি থাকতেই পারতাম, আমি গেছি কেন, আমি যেন এখানে বেশি সময় দিতে পারি। কিন্তু আপনার যেহেতু ওই আয়ের পদগুলো বন্ধ হয়েছে। না, আমি আয়ের পদ, নিজের আয়ের পদ কেন বন্ধ করবো? আমি নিজের আয়ের পদটা আমি কেন বন্ধ করবো? আমি যেটা বললাম না যে কনফ্লিক্ট হবে, আমি যদি এখন বিকেএসপিতে কাজ করি, কিংবা ক্রিকেট বোর্ডের কোনো প্রোগ্রামে কাজ করি, কোনো দলের সাথে কাজ করি, বিপিএলের সাথে কাজ করি, এই সব কিছু কনফ্লিক্ট হবে। সো কনফ্লিক্ট করলে তো আমি একই জিনিস করলাম, সে একই জিনিস করলাম আমি। না, সেটা কনফ্লিক্ট বন্ধ করতে যে খুব ভালো সিদ্ধান্ত, কিন্তু আপনি তো যেহেতু সমস্ত আয়ের পথ বন্ধ, সেই জন্য কি আপনি ট্যুরে যাচ্ছেন, টিএ দিয়ে পাবেন এরকম? না, আমি তো বললাম যদি সেটাই যে উদ্দেশ্য, তো আমি আয়ের পথ আমার বন্ধ করবো কেন? আমি বুঝতে পেরেছি, এর আগে উদাহরণ অনেক আছে। বাবু ভাই, যেটা বলছিলাম আসলে যে বিষয়টা নিয়ে, যে অন্যান্য পরিচালকদেরকে খুব বেশি অ্যাক্টিভ দেখা যায় না বাস্তবতা অনুযায়ী। ফাইন যে অন্যান্য আমরা দেখতাম বিভিন্ন ট্যুরে আগে যেত, এক পরিচালক এখানে গেছেন, আরেক পরিচালক এখানে গেছেন, মানে এটার কারণে আপনার কি মনে হয় যে বাকিদের উপর ট্রাস্ট করতে পারে না ক্রিকেট বোর্ড? এটা অতীতে যেহেতু ছিল না, এখন একটা পরিবর্তিত পরিস্থিতিতে এটা হচ্ছে। এবং আপনি যেটা বললেন যে ট্রাস্ট না করার ব্যাপারটা, যেহেতু এখন আমরা জানি যে ভার্চুয়ালি 8-10 জনের বোর্ড হলেও অ্যাক্টিভ কিন্তু ঘুরে ফিরে, যখন ফারুক ভাই প্রেসিডেন্ট হলেন তখন ফারুক ভাই ছিলেন, ফারুক ভাই ভালো করেছেন খারাপ করেছেন আমি ওর প্রসঙ্গে যাবই না, বাট হি ওয়াজ অ্যাক্টিভ, উনি তো ইনঅ্যাক্টিভ ছিলেন না। এখন আমিনুল ইসলাম বুলবুল এসছেন, তিনিও যথেষ্ট অ্যাক্টিভ, ফাহিম ভাই অ্যাক্টিভ, নো ডাউট। আকরাম খানের কথা যেটা বললেন, মাহবুব ভাই আছেন, ফাহিম সিনহা আছেন, তাদেরকেও কিন্তু ইনভলভ করা যায়। কারণ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে আকরাম খান তো একটা স্তম্ভ, একটা পিলার। আমার কাছে মনে হয় ফাহিম ভাইয়ের যেটা হয়েছে, ফাহিম ভাই অনেক বেশি ফিজিক্যালি ইনভলভ হয়েছেন। মূল কারণ হচ্ছে তিনি ক্রিকেট অফসের চেয়ারম্যান, এবং ক্রিকেট অফসেরই দায়িত্ব হচ্ছে জাতীয় দলের দেখভাল করা, মূল কাজটাই তো জাতীয় দলকে নিয়েই তো প্রশ্ন। ফাহিম ভাই কিন্তু জাতীয় দলের বাইরে ট্যুর করেছেন, নিজে গিয়ে কোনো একটা ট্যুরে গিয়ে টিএ দিয়ে নিয়েছেন, সেই এক্সাম্পল আমরা দিতে পারবো না। বাট আমার কাছে মনে হয় বিতর্ক এড়ানোর জন্য ফাহিম ভাই ছাড়াও, যেহেতু আকরাম খান তো ফর্মার ক্যাপ্টেন, তিনি ওয়ার্ল্ড কাপ খেলেছেন, টেস্ট খেলেছেন, আইসিসি ট্রফির সফল নেতৃত্ব দিয়েছেন, ক্রিকেট অফসের চেয়ারম্যানের বাইরেও আকরাম খান তার ব্যক্তিগত ক্রিকেটীয় যে পরিচয় আছে সেটা দিয়েও কিন্তু ন্যাশনাল টিমের সঙ্গী হতে পারতেন, তাহলে এই প্রশ্নটা হয়তো উঠতো না। আমার কাছে যেটা মনে হয় যে ফাহিম ভাইয়ের ব্যাপারটা আমি বুঝতে পারছি, বা আমি অনেকটা কনভিন্স যে ফাহিম ভাই কোন কারণে তাকে ট্যুর করতে হচ্ছে, যেহেতু আমাদের বোর্ডে এখন খুব হাতে গোনা কজন পরিচালক আছেন, এবং তাদের মধ্যে চলতি বাংলায় করিতকর্মা, আমরা যেটাকে অ্যাক্টিভ বলি, বা ক্রিকেটীয় জ্ঞান বোধ বুদ্ধি সম্পন্ন, বাকিদের প্রতি রেসপেক্ট রেখেই বলছি,
কম্পেয়ার টু দেম মাহবুব ভাই, ফাহিম ভাই বাকিদের চাইতে এগিয়ে। তো সেই ক্ষেত্রে হয়তো ফাহিম ভাইয়ের ইনভলভমেন্টটা বেশি হয়েছে অ্যাট দ্য সেম টাইম ক্রিকেট বোর্ডের ক্রিকেট অফিসের চেয়ারম্যান হিসেবে। বাট আমার মনে হয় মাহবুব ভাই, আকরাম খান, মিঠু ভাই তিনজনেরই কিন্তু ক্রিকেট ব্যাকগ্রাউন্ড আছে, তিনজনও কিন্তু ক্রিকেটারও সংগঠকও। তাদেরকে যদি সুযোগ করে দেয়া হতো তাহলে মনে হয় এই বিতর্কতা এতটা উঠতো না। আমার কাছে এখানে মনে হয় দুই বোর্ড প্রেসিডেন্টই, ফারুক ভাই এবং বুলুল ভাই, তারা এই বিষয়গুলো যদি আরেকটু সতর্কতার সঙ্গে ট্যাকেল করতেন তাহলে ফাহিম ভাইয়ের আমার কাছে মনে হয় না যে তাকে নিয়ে এই কথাগুলো হতো। কারণ ফাহিম ভাই কিন্তু একটা কথা বলেছেন যে আমি কিন্তু জাতীয় দলের সঙ্গে আমার ইনভলভমেন্টটা থাকবেই, সেখানেই আমি গিয়েছি। আর টিএডি এর যে প্রশ্নটা এসছে সেটা আমি খুব কি বলবো, এটাকে আমার খুব শোভন মনে হয়নি, এটাকে আমি এইভাবে ঠিক দেখতে চাই না। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা পারপাস সার্ভ করতে আসে দেশের ক্রিকেটের জন্য, তারা ঠিক টিএডিএ নেয়ার জন্য ক্রিকেট বোর্ডে কাজ করতে আসে, এটা অন্তত আমরা যারা দীর্ঘদিন এদেরকে চিনি এটা হবার কথা না। অন্য কোনো ইন্টারেস্ট কারো যদি অতীতে বা বর্তমানেও থেকে থাকে সেটা আলাদা কথা, বাট টিএডি এর জন্য কেউ বোর্ড পরিচালক হয়, ফরেন ট্যুর করে, এটা ঠিক আমি অন্তত মানতে চাই না। বাট আমি আবারও বলবো ক্রিকেট বোর্ড এবং ফাহিম ভাই দুপক্ষেরই এই ব্যাপারে আরও সতর্কতার সঙ্গে পরিস্থিতিটার মোকাবেলা করা উচিত ছিল। তাতে কিন্তু ওই যে বললেন সামাজিক যোগাযোগ মাধ্যম, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাহিম ভাইকে সবাই চেনেন সাকিবের মেন্টর, এবং দেশব্যাপী আমরাও বলি, কেউ স্যার বলেন, আমরা কেউ ভাই বলি, বাট তার ক্রিকেট জ্ঞান, তার ক্রিকেটের বিশেষজ্ঞ মতামত দেওয়ায় আমরা সবাই তার প্রতি একটা আলাদা সমীহ দেখাই। এ পর্যন্তই কিন্তু পাঠকরা জানেন তার সরলতাটা কতটুকু, তার সততা কতটুকু, ক্রিকেটের প্রতি তার ডেডিকেশন কতটুকু, এটা কিন্তু পাঠকরা জানেন না। আরেকটা পাঠকদের বড় প্রশ্ন আছে, আমি একটা ছোট্ট বিরতিতে যাব, তার আগে হচ্ছে আসলেই ফাহিম স্যার আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার প্ল্যানিংটা কি করছে? প্রশ্নটা আসছে এই জায়গায় না যে মিরাজকে কেন 1 বছরের জন্য ক্যাপ্টেন্সি দিলেন, যেহেতু ওয়ার্ল্ড কাপ 2 বছর পরে, সেটা কেন করছেন না? শান্তর সাথে কেন ভুল বুঝাবুঝিটা হলো, সেটাকে এড়ানো যেত কি না? অনেক প্রশ্ন বাবু ভাইও তুলেছেন, আমরাও তুলেছি, সেটা সম্ভব কিনা? আপনি বলেই হয়তো বা চাওয়াটা বেশি ছিল, এই ট্রেডিশন অন্তত বাংলাদেশে থাকবে না, পেছনে কি কারণটা আছে আপনার কাছে নিশ্চয়ই জানতে চাইবে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কথা বলছিলাম বিসিবির ফুল কাটা সৌরভ নিয়ে, ফিরছি বিরতির পর। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আরিফুর রহমান বাবু এবং নাজমুল আবেদিন ফাহিম, যিনি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান বিসিবিতে। আমরা বিরতির আগে শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলছিলাম। আপনার ফাহিম স্যার মধ্যে এই সময় সব থেকে বড় কথা হচ্ছিল যে নাজমুল হাসান শান্তকে ক্যাপ্টেন্সি থেকে যখন ওডিআই থেকে সরানো হলো বলা হচ্ছিল। শান্ত কি ক্যাপ্টেন ছিল তখন? অফিশিয়ালি তার কোনো ক্যাপ্টেন্সি ছিল না। অফিশিয়ালি কোনো কিছু নেই। শান্ত কি তখন ক্যাপ্টেন ছিল কিনা আমি শুধু এটা শুনতে চাই। না, শান্ত ক্যাপ্টেন ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তকে ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছিল, তারপরে আমাদের কোনো ওডিআই ক্যাপ্টেন ছিল না। সো এই যে এই কথাটা আসে যে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো তার সাথে আলাপ না করে, দেয়ার ওয়াজ নো ক্যাপ্টেন। আপনি বলতে চাচ্ছেন যেহেতু তিনি ক্যাপ্টেনই ছিলেন না, তাকে সরানোর প্রশ্ন আসে না, তাই তো? সরানোর প্রশ্নই আসে না। আমি এখানে একটু যদি যখন নাজমুল শান্ত যে টেস্টের প্রেস কনফারেন্স করে ফিরলেন বোর্ডে, তখন ফিল্ড সিমন্স ওয়েট করছিলেন তার সঙ্গে, যেটা শুনতে পেরেছি যে ওডিআই দলটা ঠিক করবার জন্য। সাধারণত ক্যাপ্টেন্সি ঘোষণা না করলেও আমরা যিনি সবশেষ ক্যাপ্টেন থাকে তাকে আমরা ধরে নিই, প্রেস কনফারেন্স তো আমরা তাই বলি। আমরা কি বলবো যে সাবেক ওডিআই ক্যাপ্টেন শান্ত? নিশ্চয় আমরা বলবো তাকে ক্যাপ্টেনই। মানে এইটা একটা রীতি, কাগজে কলমে নিশ্চিত শান্ত ক্যাপ্টেন ছিল না, আমি স্বীকার করে নিচ্ছি। ওই রীতিটা থেকেই যদি বলছি এক্সপেকটেশনটা থাকে না। শান্ত তো মনে করতেই পারে যে আমি ক্যাপ্টেন ছিলাম, হয়তো আমাকেই আবার ইয়ে করবে, সেটা ভাবতেই পারে, তার ইজ নাথিং রং উইথ দ্যাট। বাট বোর্ড এটা ভাবতেই পারে যে আমরা এখন থেকে কাকে দিতে চাই, কি করতে চাই ভাবতে পারি, কারণ আমাদের এখন ক্যাপ্টেন নেই। বোর্ড শান্তকেও দিতে পারতো এটা, কিন্তু সেটা করলেও কিন্তু আবার অ্যানাউন্স করতে হতো কিন্তু যে শান্ত আবার শান্তকে ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছে। সেই আলোচনাটা আপনি তার সঙ্গে করতে পারতেন না? মানে না, আমাদের কোনো ক্যাপ্টেনই তো নেই। সো একটা মিটিং হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে কাউকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে, এবং তারপরে শান্তকে জানানোর সবচেয়ে বড় কারণ হলো যে শান্ত ক্যাপ্টেন ছিল, সেই জন্য শান্তকে জানানোর প্রয়োজন। দেখো, দিস ইজ হোয়াট হ্যাজ বিন ডিসাইডেড। সেই রেসপেক্টটা দিয়েই তাকে জানানো হয়েছে যে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই ক্যাপ্টেন হবে, অ্যান্ড 1 বছরের জন্য তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছে। ফাহিমের কাছে আমার একটা প্রশ্ন আর কি, এই প্রাসঙ্গিক বিষয়,
তারপরেও কি আপনার মনে হয় না, আপনি যেটা বলছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্ত ওয়াজ ক্যাপ্টেন, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কেউ ক্যাপ্টেন ছিলেন না, কিন্তু অমিত কিন্তু চমৎকারভাবে বলেছেন যে সাধারণত সর্বশেষ মিশন, অ্যাসাইনমেন্ট, ট্যুর, সিরিজ যাই বলি না কেন, যিনি ক্যাপ্টেন তারপরে যদি কাউকে নতুন করাও হয়, কিন্তু তিনি তো ঠিক ওই আসর পর্যন্ত ক্যাপ্টেন। তো আপনারা তো অন্তত শান্তর সাথে একটা আলাপ করতে পারতেন, সেই আলাপটা নিয়েই বলা হচ্ছে সেই আলাপটা হয়নি, হয়েছে তাকে সরিয়ে দেওয়ার পরে। সেটা বললে না আবার কথা সেটাই আসছে, সরিয়ে দেওয়ার পরে সরিয়ে দেওয়া হয়নি, কিন্তু এই কথাটা আমি বলতে চাই সরিয়ে শান্তর জায়গায় আরেকজনকে রিপ্লেস করার পরে সেটা হতে পারে যে হ্যাঁ ও ক্যাপ্টেন ছিল, ওর সাথে আলাপ করতে পারতো, সেটা হতে পারে, সেটা ভালো হতে পারে, সেটা কিন্তু অনেকেরই জিজ্ঞাসা। এরপরেও কিন্তু আমরা যখন লিটনকে যখন টেস্ট ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, লিটনকে যখন টেস্ট ক্যাপ্টেন্সিতে অ্যানাউন্স করা হয়েছিল, তখনই কিন্তু আমরা বলেছিলাম টি-20-তে তখন কিন্তু আমরা বলেছিলাম যে এখন থেকে যাকে আমরা ক্যাপ্টেন্সি দিব তাকে আমরা দীর্ঘমেয়াদী ক্যাপ্টেন্সি দিব। সো নতুন করে আমরা যাকেই দিব দীর্ঘমেয়াদী ক্যাপ্টেন্সি দিব, সেটা যে কেউ হতে পারে। কিন্তু আপনি কি ফাহিম ভাই মানে বোর্ডের পক্ষ থেকে অন্তত এই ব্যাপারটা বলতে চান না যে ইট ওয়াজ ল্যাক অফ কমিউনিকেশন? এটা হয়তো ওর সাথে আলাপ হতে পারতো, এটা হয়তো ওর সাথে আলাপ হতে পারতো, কিন্তু ওই যে এটা বলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া কথাটা বোধহয় ঠিক না। শব্দটা আপনি বলছেন ল্যাক অফ কমিউনিকেশন থাকতে পারে, আরেকটু হতে পারে না। উনি যেটা বললেন, বাবু যেটা বললেন যে হ্যাঁ ওর সাথে একটু হয়তো আলাপ করতে হতো, যেহেতু আগে ক্যাপ্টেন ছিল আমি বলছি এক্সিস্টিং ক্যাপ্টেন না, সেই হিসেবে ওর সাথে হয়তো আলাপ হতে পারতো যে দিস ইজ হোয়াট। এই পরিপ্রেক্ষিতে আমাদের এই শোতেই মাহবুবানাম বিসিবির আরেকজন পরিচালক তিনি এসে বলেছেন এক্স্যাক্টলি তাই, যে আমরা অধিনায়ক সিদ্ধান্ত নিয়েছিলাম মিরাজকে দেওয়ার, শান্তকে দেওয়ার, তবে এই সিদ্ধান্ত তখনই বলবৎ করা হবে যখন দুইজনের সঙ্গে কথা বলে দুইজন যদি রাজি হয়, এবং সেই দায়িত্ব আমরা ক্রিকেট অফিসের চেয়ারম্যানকে দিয়েছিলাম যে সাক্ষাতে কথা বলতে হবে এবং দুইজনের সিদ্ধান্ত জানতে হবে। আমার মনে হয় না এটা একদম হবু এই কথাটা এরকমভাবে আলাপ হয়েছিল বোর্ডে একটা সিদ্ধান্ত হয়েছিল এবং সেটা কমিউনিকেট করার দায়িত্ব যেহেতু আমি ডিপার্টমেন্ট। সিদ্ধান্তটা কি জানিয়ে দেওয়া আলাদা বিষয় নাকি আপনার কোনো শর্ত ছিল? না, কোনো শর্ত ছিল না, মানে সিদ্ধান্তটা আমি সিদ্ধান্তটা জানাবো, সেটাই। হ্যাঁ, এটা সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্তটা জানাবো আমি ওদেরকে, এবং এই জন্য প্রথমেই শান্তকে জানিয়েছিলাম। সেই সিদ্ধান্তটা আপনি যদি 4টা 4:30 জানান, আমরা মেইল যতটুকু পেয়েছি আমরা বোধহয় রাতের দিকে 8টার কাছাকাছি সময়, সেটা এত দেরি হলো কেন? মিডিয়ায় তার আগে বাইরে চলে আসলো, তাতে হচ্ছে যে একটা পরিবেশ ক্রিয়েট হয়ে যায়। আপনারা যদি ডিসিশনটা নিয়েই ফেলেছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জানালে সেটা সবার জন্য জানাতে পারতো। আমার মনে হয় না যে অনেক দেরি করে ফেলেছে, তার মনে হয় না, কয়েক ঘন্টার মধ্যে এই জিনিসটা পাবলিক হয়েছে বা প্রেস রিলিজ দেওয়া হয়েছে। দেরিতে জানানো হবে এরকম কোনো সিদ্ধান্ত ছিল? না, এটা বোর্ডের সিদ্ধান্ত হয়েছে, কনসার্ন যারা ছিলেন তাদেরকে জানানো হয়েছে, কোচকেও জানানো হয়েছে, তারপর এটা প্রেসে গেছে এবং প্রেস এটা জানতে পেরেছে। ওকে, তারপর এখন কি শান্তর সাথে আপনি কথা বলবেন ভবিষ্যতে টেস্টে ফিরিয়ে আনা যায় কিনা শান্তকে, এরকম কিছু বলতে পারি? ওকে বাবু ভাই, যে বিষয় নিয়ে কথাবার্তা এসেছিল, আপনি তো আরও খুব কাছ থেকে দেখেন যেটা হচ্ছে অধিনায়কত্বের মেয়াদ। ফাহিম স্যার একটা কথা খুব বলেছেন, যাকে অধিনায়কত্ব দেওয়া হবে দীর্ঘমেয়াদে দেওয়া হবে। দীর্ঘমেয়াদ মানে কি 1 বছর? না, মোটেই না অমিত। অধিনায়কত্বটা হচ্ছে এমন, আপনি অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড চালাবেন, কিন্তু ক্রিকেট ক্যাপ্টেন্সি কিন্তু ফুটবলের মতো না যে একজন বল নিয়ে নেমে গেলেন, টস করলেন, আপনি কি কিক অফটা আপনি করবেন নাকি না আপনি ওই পোস্ট নেবেন। ক্রিকেটে আপনাকে এন্ড অফ দ্য ডে ক্যাপ্টেনই সব। মাঠের বাইরে একটা একাদশ সাজানো, কোন উইকেটে কোন কন্ডিশনে কাকে দিয়ে আমি কোন টিমের এগেনস্টে বেশি কার্যকারিতা পাবো, এটা একটা হিউজ ব্যাপার, আসলে একটা ভাস্ট ব্যাপার। সেই জায়গায় একজন 1 বছরের দায়িত্ব পেয়ে দেখা গেল 1 বছরে টোটাল তার সিরিজই হলো 2টো বা 3টা। তা আপনি 2-3টি সিরিজ দিয়ে একজন ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল কতটা আছে, তার দক্ষতা, তার নৈপুণ্য বলেন, তার কারিশমা বলেন, এগুলো যাচ করা যায় না, এবং দলটাকেও তো তার সাজাতে সময় লাগে। আমি একটা পরিকল্পনা এঁটেছি, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তো আমার একটা ক্ষেত্র দরকার, একটা সময় দরকার। সেক্ষেত্রে আমার মনে হয় 2 বছরের নিচে কাউকে ক্যাপ্টেন্সি করা উচিত না। আরেকটা জিনিস আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেখি, মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় কোচ নিয়োগ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে নিয়ে অমুক ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। আবার
ক্যাপ্টেন্সিও দেখা গেছে এই ওয়ার্ল্ড কাপ থেকে ওই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। ওয়ার্ল্ড কাপটাই কেন মানদণ্ড হবে? আমি একজনকে ক্যাপ্টেন হিসেবে গড়ে তুলতে চাচ্ছি, তার ক্যাপ্টেন্সির একটা মেয়াদ থাকবে, তিনি দলকে তার মতো করে সাজাবেন, একটা ছক কষবেন, পুরো দলটাকে তিনি যাতে নিজের মতো করে সাজাতে পারেন, তার ফ্রিডম দরকার, তার জন্য একটা নির্দিষ্ট সময় দরকার। ওয়াই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, ওয়াই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত? আমার কাছে মনে হয় এই বিষয়গুলোতেও আরও পেশাদারিত্বের দরকার আছে, আরও বাস্তবমুখী চিন্তা। ফাহিম স্যার বলে আমরা আরো বেশি চাই, তিনি এই কথাগুলো সবথেকে বেশি বলেছেন। স্যার যেটা বললেন যে আপনি একটু ছোট্ট করে অ্যাড করি যে এর মানে কিন্তু এই নয় যে একটা ওয়ার্ল্ড কাপ মানে যদি এমন হয় যে হ্যাঁ 9 মাস বাকি আছে একটা ওয়ার্ল্ড কাপের এবং তার জন্য ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, এখান থেকে একে এক্সটেন্ড করা যাবে না তা তো নয়। কেউ যদি সন্তোষজনক ক্যাপ্টেন্সি করতে পারে এবং তার পারফরমেন্স যদি স্যাটিসফ্যাক্টরি হয়, তার আসার পর দল ভালো পারফর্ম করছে বা প্রোগ্রেস বেটার, তাকে তো অবশ্যই এক্সটেন্ড করা হবে। এক্সটেন্ড করা হবে না তা তো না, সেই সুযোগটা থেকেই গেল। কিন্তু আমার মনে হয় না এটার মানে হচ্ছে যে এই যে 1 বছর দেওয়া হয়েছে মানে 1 বছর পরে তাকে সরিয়ে ফেলা হবে। আপনি যখন কোচ নিয়োগ করেন, আমি বলছি যখন মিরাজের কথাই ধরেন, এই যে ওয়ানডে সিরিজটা সে হেরে গেল, সামনে খুব বেশি সিরিজ নেই ওয়ানডে, আমরা জানি T20 সিরিজগুলো আমরা বেশি খেলছি। এরপর এই ছেলেটাকে যদি আপনি ওয়ানডে কোনোভাবে ক্যাপ্টেন্সি চেঞ্জ করেন, সেটা আগস্টে হবে 2026-এ, মানে নেক্সট ওয়ার্ল্ড কাপের খুব কাছাকাছি সময়। আপনি একটু ভেবে দেখেন, যদি আমি জানি না সেই সময় আপনি যদি থাকেন তাহলে তো খুব ভালো, থাকে না দেখেন আগস্টে যে চেঞ্জ হচ্ছে সেই ছেলেটা, এবং তার মাঝখানে নিজেকে প্রমাণের খুব বেশি সিরিজও আপনার কাছে নেই। মানে এই জন্য বলছি যে আপনার 2টা বছর কি আপনি কি আদর্শিক মনে করেন কিনা? যদি ওরকম স্টাবলিশড একজন ক্যাপ্টেন হতো, আমাদের এখানে ওরকম স্টাবলিশড ক্যাপ্টেন কেউ নাই। কিন্তু এরা সবাই ক্যাপ্টেন তো তৈরি করতে হয় না সেটা এরা সবাই কিন্তু নতুন তরুণ, ওরকম স্টাবলিশ। আর যদি আমরা একটা রানাতুঙ্গা থাকতো, একটা ধোনি থাকতো, ঠিক আছে তোমাকে 2 বছরের জন্য দিয়ে দিলাম। স্যার রানাতুঙ্গা যখন ক্যাপ্টেন্সি পায়, ধোনি যখন পায়, আপনি মিরাজের বয়স চিন্তা করেন, অলমোস্ট 10 ইয়ার্সে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে। না জিনিসটা হচ্ছে শুধু সেটা দেখলেই তো হবে না, তাদের এবিলিটিটা দেখতে হবে। যদি ওরকম এবল একজন কেউ থাকতো আমাদের, যেমন শান্তকে আমার ধারণা সেই হিসাবে এবল ক্যাপ্টেন, আমার ধারণা, ব্যক্তিগত ধারণা। সো এবল হলে তাকে যে আপনি ওয়ানডে থেকে বাদ, সেটা অন্য ব্যাপার। এবল আমরা হয়তো মনে করেছি যে 3টা ক্যাপ্টেন হলেই বেটার হবে, সে কারণে। সেই জায়গায় আপনি মনে করেছেন শান্ত ওয়ানডেতে থেকে টেস্টে বেটার ক্যাপ্টেন হতে পারে, ওয়াই নট? কিন্তু পরিসংখ্যান অবশ্য ভিন্ন, সবসময় পরিসংখ্যান সব কথা বলে না। বাট হি ইজ এ গুড ক্যাপ্টেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো আমার মনে হয় যে এটাকে এইভাবে ধরে নেওয়ার কোনো প্রয়োজন নেই যে 1 বছর মানে 1 বছরই। কারো যদি প্রোগ্রেশন ভালো থাকে, এইটুকু বোঝার ক্ষমতা নিশ্চয়ই সবারই আমাদের আছে যে ও ভালো করছে, দলটা গোছাতে পারছে, আগে থেকে ভালো খেলতে পারছে, আগের তুলনায় ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে, এগুলো বোঝার ক্যাপাসিটি নিশ্চয়ই যারা বোর্ডে কাজ করে তাদের আছে, এবং সেটা যদি থাকে সেখানে তাদের এক্সটেন্ড করতে কোনো অসুবিধা নেই। ফাহিমের কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে অমিতের প্রশ্নের জবাবে যে হয়তোবা তিনি বেটার অপশন হতেও পারেন, বাট আপনারা চেয়েছেন 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন। আপনার কি মনে হয় না যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যাপ্টেন মনোনয়নে কিছুটা হলেও অপেশাদারিত্ব দেখাচ্ছে, বা যতটা দূরদর্শিতা থাকা দরকার ততটা আমরা শো করতে পারিনি? আই এম নট ইন্ডিকেটিং কারেন্ট বোর্ড, আমি কিন্তু দেখছি, আমি যদি গত 10 বছরের কথা বলি, দেখা যাচ্ছে আরও আগে চলে যাই, মুশফিকুর রহিম যখন পিকে ছিলেন তখন কোনো একটা ড্রেসিং রুমের বা তার একটা আবেগ ঘন একটা ব্যাপার দিয়ে আমরা তাকে সরিয়ে দিয়েছি। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড অধিনায়ক মনোনয়ন এবং তাদের একটা মেয়াদ, যেটা অমিত দারুণভাবে প্লেস করেছেন বিষয়টা, যে একটা সাডেন টাইমের মধ্যে আমাদের তাকে চেঞ্জ করতে হবে কেন? এই যে কাজগুলো আমরা অতীতেও করেছি, এখনও করছি, এখানে কি পেশাদারিত্বে কমতি বা ঘাটতি মনে হয় না আপনার? না, আমরা যদি সে 2 বছরের জন্য দিলাম, তারপর 9 মাসের মাথায় গিয়ে সরিয়ে ফেললাম, এর ক্ষেত্রে কি এটা ভালো না যে 1 বছরের জন্য দিলাম, তারপর যখন ভালো করলো ওটাকে এক্সটেন্ড করলাম, আরও এক্সটেন্ড করে দিলাম, তখন হয়তো আরও 2 বছরের জন্য এক্সটেন্ড করলাম, কারণ বাই দ্যাট টাইম ও প্রমাণ করেছে যে হ্যাঁ ইজ গুড, যোগ্য। সেটা কি বেটার হয় না? কিন্তু সেরকম নজির কি খুব বেশি আছে? না, নেই। আমরা সেটা আমরা কিন্তু এখন কাউকে 3 মাসের জন্য বা একটা সিরিজের জন্য দিচ্ছি না।
ওকে, আমি বুঝতে পেরেছি। বড় সমাজ চিন্তা ভাবনা এবং বাবু ভাইয়ের সাথে আমিও মানে একই জায়গায়, যে ফাহিম স্যার বলেই আমরা এই পেশাদারিত্ব চেয়েছি, যে এই জিনিসগুলো 2 বছর আপনি আমরাও কিন্তু অনেকবার এই কথাগুলো বলেছি, আপনি দায়িত্বে আছেন বলে আমরা সংস্কৃতির পরিবর্তন চেয়েছি, যে শান্তকে নিয়েও কোনো প্রশ্ন যদি না থাকতো আপনি বলে হয়তো এর থেকে বড় ঘটনা অতীতে ঘটেছে, কিন্তু এবার আমরা চাইনি বিন্দুমাত্র কিছু ঘটুক, কারণ দায়িত্বটা আপনি বলে। আমরা আসলে আরও একটু বিরতি দিচ্ছি, তারপরে এসে নিশ্চয়ই বিপিএল নিয়ে কথা বলবো। সব কিছুই নাকি বিপিএল কিনা ক্রিকেট বোর্ডের, ক্রিকেট মানে বিপিএল টাইম অ্যাবাউট উই স্টার্ট টকিং অ্যাবাউট ক্রিকেট। ঠিক আছে, আমরা দর্শক কথা বলবো বিপিএল এবং একই সঙ্গে ক্রিকেট অবকাঠামো নিয়ে অনেক কাজ হচ্ছে বিসিবিতে, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। ফিরছি ছোট্ট বিরতি নিয়ে। দর্শক কথা যেটা বলছিলাম বিসিবিতে নিয়ে, সব কিছু নিয়ে নাজুল আবেদিন ফাহিম আমাদের সঙ্গে আছেন, আরিফুর রহমান বাবু আছেন আমাদের সঙ্গে। ফাহিম স্যার, যেটা বলছিলাম যে বিপিএল বা আপনার ক্রিকেটে অনেক রকম কাজ হচ্ছে, আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন মাঠ সংস্কার বা ডোমেস্টিক ক্রিকেটকে ঠিক করার জন্য। একটু বলবেন না, আমাদের সব কিছুই আসলে ফোকাস আসে বিপিএল, এর বাইরে আসলে জাতীয় ক্রিকেট লিগ নিয়ে অনেক রকম কথাবার্তা আছে। আমাদের সব আলাপ আলোচনা হয় বিপিএল নিয়ে, এর কারণটা কি? কারণ আপনি প্রশ্ন করেন শুধু বিপিএল নিয়ে, কারণ অন্য কোনো প্রশ্ন আপনারা করেন না। অ্যাজ সিম্পল এজ দ্যাট। কিন্তু কেউ আমাকে প্রশ্ন করেনি যে প্রথম শ্রেণীর ক্রিকেট নিয়ে কী চিন্তাভাবনা হচ্ছে, বা দেশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে কী চিন্তাভাবনা হচ্ছে, কিংবা আমরা জেলা পর্যায়ে এবার কীভাবে খেলাধুলা শুরু করতে চাই, আসলে আদৌ করতে চাই কি না, সেটা নিয়ে কীভাবে চিন্তাভাবনা হচ্ছে, এগুলো কেউ জিজ্ঞেস করে না। সো এই জন্য ওই বিপিএলই প্রশ্নটা আসে, বিপিএলই উত্তর আসে, এবং ওটা নিয়ে সবাই কিন্তু আলোচনা করে। কিন্তু আপনার বিসিবি তো বিপিএল নিয়ে মত বিনিময় আয়োজন করেন সাংবাদিকদের সাথে, এনসিএল নিয়ে করেননি? আমার মনে হয় নেই কথাটা ঠিক। কই, আমি তো কখনো না, আমার মনে হয় নেই কথাটা ঠিক। আমার মনে হয় যে আমাদেরকে যখনই প্রশ্ন করা হয়, মত বিনিময় ডেকে নিয়ে কথা বলা, মতামত চাওয়া, কি করা যেতে পারে স্টেক হোল্ডারদের সাথে, মানে যেটা হয়েছে বিপিএল নিয়ে হয়, সেই জন্যই বোধহয় ফোকাসটা বেশি থাকে। না, এটা তো এইবারই হয়েছে, বিপিএল তো শুধু এইবারই হয়নি, বিপিএল তো আরও 11 বার হয়েছে, কিন্তু মত বিনিময় হয়েছে কিন্তু এইবার এই কয়েকদিন আগে 1 ঘন্টার জন্য। কিন্তু এর 11 বছর যে বিপিএল হলো বা হয়েছে, এই প্রশ্নটা কেউ করেনি কিন্তু অন্যান্য বিষয়গুলো নিয়ে। এই জন্য কিন্তু বিপিএলের ফোকাসটা সবচাইতে বেশি। সবাই মনে করে যে বিপিএলের দিকে বোধহয় সবার চোখ বেশি আছে, এটাকে ঠিকভাবে করতে হবে, এটাকে সাকসেসফুলি করতে হবে। অন্য জায়গায় কী হচ্ছে না হচ্ছে, লুপহোলসগুলি কোথায়, এই প্রশ্নগুলি কেউ নিয়ে আসে না। এই জন্য অন্য সাইডগুলিতে আমরা খুব দুর্বল। আমরা জানি প্রথম শ্রেণীতে আমরা যথেষ্ট যেভাবে করা উচিত সেভাবে করতে পারছি না বা করিনি। সেম গোজ টু আওয়ার লিস্ট ক্রিকেট কিংবা রুট লেভেল ক্রিকেট, আমরা সেভাবে নিজেদেরকে আমরা যেহেতু এতে আছি লিস্টে ক্রিকেট নিয়ে, আমরা জানি আবাহনী, মহাবাহনী মানে পেশাদার লিগ নিয়ে যেটা আমাদের আছে আর কি, সেই জায়গা নিয়ে আপনার স্পেসিফিক কোনো মতামত আছে যে লিস্টে ক্রিকেটটা কীভাবে এই যে সংকট সমস্যা ক্লাব ক্রিকেটে সব নিয়ন্ত্রণ করে? না, লিস্টে ক্রিকেট যদি আমরা, লিস্টে ক্রিকেট মানে 50 ওভার্স ক্রিকেট, দর্শকদের জন্য বলছি, 50 ওভারে যে ক্রিকেটটা আমরা খেলি, সেখানে আমাদের যে সীমাবদ্ধতাগুলো আছে, অল্প কয়েকটা মাঠ, অল্প একটা সময়ের মধ্যেও আমাদেরকে খেলা শেষ করতে হয়। কতগুলো ক্লাব সেই ক্রিকেটটায় অংশগ্রহণ করে। এই ক্লাবের যদি শক্তিমত্তার দিক থেকে আমরা বিচার বিবেচনা করি, কোনো ক্লাব হয়তো জাতীয় দলের সিংহভাগ খেলোয়াড়দেরকে নিয়ে দল গড়তে পারে, আবার অনেকগুলো ক্লাব আছে যারা হয়তো সেই মানের কোনো খেলোয়াড়দেরকেই তারা দলভুক্ত করতে পারে না। তাতে যেটা হয় যে ওভারঅল যে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের প্রয়োজন হয় তাদের নিজেদেরকে গড়ে তোলার ক্ষেত্রে, সে জিনিসটা হয় না। হাতে গোনা কয়েকটা মাঠ, এটার মধ্যে কিন্তু 1 দিন 2 দিন পরই খেলতে থাকে, যে কারণে মাঠে যে উইকেটের যে কোয়ালিটি যেটা থাকা উচিত সেটা থাকে না। কিন্তু এখান থেকে খেলেই কিন্তু ওরা আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলতে যায়। লিস্টে ক্রিকেট কিন্তু আগে ছিল এনসিএল এর, যেটা হতো সমাদা বাবু ভাই ভুল না করলে, হ্যাঁ অনেক আগে ছিল। কিন্তু আপনি কি এরকম স্বপ্ন ড্রিম দেখেন? দ্যাট ওয়াজ এ গুড থিং, কারণ ওখানে যেটা হয় যে ওটা যেহেতু ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রিত হয়, ওটা হয়তো সারা দেশ জুড়ে হতে পারে, ওটার নিয়ন্ত্রণ, ওখানে ইনভেস্টমেন্টটা ক্রিকেট বোর্ড আর করতে পারে ওটাকে কোয়ালিটি ক্রিকেট করার জন্য। সো ওইরকম পরিকল্পনা আছে এবং এগুলি করতেই হবে আমরা যদি ভালো খেলতে চাই। মানে আপনি এনসিএল ওয়ান ডে ভার্সনটাকে আপনি লিস্টে করার, ওখানেও আসতে পারে। আমাদের তো একসময় ছিল, তো আমরা 4 ডের মাঝখানে ওয়ান ডে ক্রিকেট খেলেছি কিন্তু একসময়, তো সেটা আবার হতে পারে। তাতে যেটা হবে যে খেলার সংখ্যা বাড়বে, কম্পিটিটিভ গেমসের সংখ্যা বাড়বে, এবং কোয়ালিটি ক্রিকেটেরও সম্ভাবনা তৈরি হবে, সুযোগ তৈরি হবে, যেটা দিয়ে হয়তো ওয়ান ডে ইন্টারন্যাশনাল যেটাকে আমরা বলি, সেখানে আরেকটু মানসম্পন্ন খেলোয়াড় আমরা পাবো, ঢাকা প্রিমিয়ার লিগের পাশাপাশি যদি সেটাও হয়। কারণ এগুলি যদি আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট যেই ইন্টেন্ট নিয়ে হয়, তার কাছাকাছি যদি আমরা না যেতে পারি, তাহলে কিন্তু
ওই দূরত্বটা বাড়তেই থাকবে এবং আমাদের পারফরমেন্স কখনোই স্যাটিসফ্যাক্টরি হবে না। এক্স্যাক্টলি ওই জায়গাটা আপনার কোনো পরামর্শ আছে কিনা, যেহেতু আমাদের ওই পরামর্শ এনসিএল কেউ দেয় না, আপনি কি ভাবেন যে জাতীয় ক্রিকেট লিগটাকে কিভাবে আর একটু ভালো করা যায়? অমিত, আপনি কিন্তু প্রশ্নটা করেছেন ফাহিম ভাইকে যে আপনারা বিপিএল নিয়ে মত বিনিময় সভা করলেন সাংবাদিকদের সঙ্গে, অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে, অলরেডি ক্রিকেটারদের সঙ্গে কথা হয়ে গেছে, এরপরে হয়তো স্পন্সর, ফ্র্যাঞ্চাইজি অ্যান্ড আরও অনেক আমরা ফারুক ভাই কিন্তু বিপিএল নিয়ে তামিমদের সঙ্গে বসেছিল, এবারও বসেছে। এনসিএল নিয়ে হয়তো বসে না, আমাদের কাছে খবর বসা হয় না, বিসিএল নিয়ে বসা হয় না। ফাহিম ভাই যেটা বললেন প্রিমিয়ার লিগের কথা, যেটা আমরা ভার্চুয়ালি লিস্ট এ ক্রিকেট বলছি, বাংলাদেশে এখন অ্যাপার্ট ফ্রম ঢাকা ক্লাব ক্রিকেট বা প্রিমিয়ার লিগ আর কোনো 50 ওভারের কোনো প্রতিযোগিতামূলক কোনো আসর আমাদের দেশে হয় না। এবং বাংলাদেশের ক্রিকেটের বেসটা কিন্তু গড়ে উঠেছে এই প্রিমিয়ার লিগ থেকে। ফাহিম ভাইকেও আমরা চিনেছি প্রিমিয়ার লিগেরই প্লেয়ার হিসেবে। সেই প্রিমিয়ার লিগ কি এখন আছে? আমাদের প্লেয়াররা লেট 70s-এ 80s-এর পুরো সময় শ্রীলঙ্কান ক্রিকেটার, ইন্ডিয়ান ক্রিকেটার, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়েছে, আমি সেটা বলবো না, বাট নিজেদেরকে উন্নত করার তাগিদ অনুভব করেছে, তাদের সঙ্গে লড়াই করে ধীরে 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 আমরা আইসিসি ট্রফি জিততে শিখেছি। এখন কিন্তু সেই পরিকল্পনাও বোর্ডের নাই, যেন তেনভাবে একটা আয়োজন হয়। প্রিমিয়ার লিগও, আমি প্রিমিয়ার লিগ হাফ প্যান্ট পরা অবস্থা থেকে বড় হয়েছি বাই ভার্চু ঢাকার ছেলে হবার সুবাদে। এখন সেই প্রিমিয়ার লিগ নেই এবং প্রিমিয়ার লিগ নিয়েও কোনো পরিকল্পনা নেই। আপনি যদি 50 ওভারের ক্রিকেটে শুধু বাংলাদেশের বোলারদেরকেই খেলেন, বাংলাদেশের ব্যাটারদেরকেই যদি আমাদের লোকাল বোলাররা বল করে, আপনি কোয়ালিটি বাড়াতে পারবেন না। আপনি ফাহিম ভাইকে জিজ্ঞেস করেন, ফাহিম ভাই যখন ক্লাব ক্রিকেট খেলতেন তখন প্রত্যেকটা ক্লাবে কোয়ালিটি ক্রিকেটার ছিল, ফরেন ক্রিকেটার, সেই তাদের সঙ্গে লড়াই করে কিন্তু আমাদের বোলাররা ডেভেলপ করেছেন, ব্যাটসম্যানরা তাদের টেকনিক স্কিল ডেভেলপ করেছেন। তা আমাদের তো ওই ক্ষেত্রে কোনো পরিকল্পনা নেই। আমরা ফাহিম ভাইয়ের উত্তরে আমি অসন্তুষ্ট বলবো না, বাট ফাহিম ভাইয়ের কাছ থেকে আমি আরও স্পেসিফিক উত্তর আশা করেছিলাম যে বিপিএল নিয়ে শুধু আমরা প্রশ্ন করি না, বিপিএল নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানে কি বলবো, হাবভাব দেখলে মনে হয় এটাই বোধহয় মূল দায়িত্ব, যে বিপিএলটাকে খুব বড় সড়ো করে আয়োজন করা। এটা কি আইপিএলের কপি ভেবে, নাকি অর্থনৈতিক কোনো কারণ, নাকি এর মধ্যে দর্শক ইন্টারেস্ট? কারণ আমরা জানি যে আইপিএল, বিগ ব্যাশ তথা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো দর্শকরা খুব খায়, কথাটা একটু কানে লাগতে পারে, কারণ এর মধ্যে ফুল প্যাকেজ থাকে। এটা একটা বিনোদন থাকে, বিপণন থাকে, বাণিজ্য থাকে, ক্রিকেটও থাকে। ঠিক আছে, আমাদের তো বিরিয়ানি খেতেও পছন্দ হয়, ভালো লাগে, তাই বলে আমি তো পুরো মাস বিরিয়ানি খেলে অন্য সমস্যা হয়ে যাবে। তো সমস্যা হবে, আমার বোধহজম হবে। এখন বিপিএল যে বাংলাদেশের ক্রিকেটে হজমের চাইতে বদহজমের উদ্রেক ঘটাচ্ছে, এইটা কি আপনারা মানে? না, এটা তো অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ সময় আছি, যদি অবশ্যই আমি বলবো যে সে কারণেই জেলা পর্যায়ে ক্রিকেটে আমরা কি করতে চাচ্ছি বা করছি কি না, এটা খুব গুরুত্বপূর্ণ। রুট লেভেলে ক্রিকেটে আমরা কিছু করতে চাচ্ছি কি, এটা সেটা খুব খুব গুরুত্বপূর্ণ। সো আমরা শুধু যে বিপিএলে মনোযোগ দিব তা না, বিপিএলটা হয়তো সবার চোখ পরে বলে বোধহয় এর খবরগুলো বেশি হয়, কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেট বলি বা লিস্টে ক্রিকেট বলি, ওখানে আমরা কীভাবে ডেভেলপ করতে পারবো, মাঠঘাট বাড়িয়ে কিংবা দলগুলোকে কীভাবে সমশক্তিতে আনা যায় সে চেষ্টা করে। তবে আমি বলবো যে গ্রাউন্ড লেভেলের ক্রিকেটটাকে আবার জাগিয়ে তোলা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, মাঠঘাট কিছু বাড়ানো। প্রত্যেক বছর যদি আমরা 2টো করে মাঠ বাড়াতে পারি, আমার মনে হয় 5 বছরের মধ্যে আমরা হয়তো 10টা বেশি মাঠ পাবো। তো এইভাবে হয়তো আমাদের খেলার প্রসারটা বাড়বে। আমরা যদি রুট লেভেলে একটু খেলাধুলা শুরু করে দিতে পারি, যেটা অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে, সেটা আমাদেরকে অনেক নতুন খেলোয়াড়দেরকে পাম্প করতে পারে। তো আমার মানে এই ধরনের চিন্তাভাবনা আমাদের আছে। আশা করি এই বছরই কিছু ভিজিবিলিটি আমরা দেখাতে পারবো ইনশাআল্লাহ। সবাই হয়তো অপেক্ষা করে দেখতে পাবো। ধন্যবাদ ফাহিম স্যার, ধন্যবাদ বাবু ভাই, আপনারা এসেছেন। আরো অনেক কথা, আরো 1 ঘন্টা গল্প করে এই গল্পটা থাকতে এবং ক্রিকেটে থাকতে চাই, আরো বেশি কথা বলবো নিশ্চয়ই, আমি আপনাকে কথা দিচ্ছি। ফাহিম স্যার ক্রিকেট নিয়ে আরো বসে। দর্শক, বিসিবিতে ফুল থাকবে, কাটাও থাকবে, কিন্তু সব মিলে যেন সৌরভটা ছড়ায় সেই আশা থাকবে। আপনারা সৌরভ ছড়ান, ক্রিকেটাররা ছড়ান। ভালো থাকবেন।